যেই সুদেবের মৃত্যুর শোকে স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো গ্রাম, সেই সুদেবী যখন হঠাৎ সবার সামনে জীবিত হয়ে ফিরে আসে, তখন সত্যিটা যেন বজ্রপাতের মতো আঘাত করে সবার মনে। একটি মিথ্যে নাটক একটি নির্দোষ মেয়ের জীবন শেষ করে দিতে বসেছিল, কিন্তু ঠিক সময় অনুভব আর এসপি অনির্বাণের হস্তক্ষেপ বদলে দেয় পুরো খেলাটা। বিশ্বাস, প্রতারণা আর প্রতিশোধের এই জটিল খেলায় শেষ পর্যন্ত জিতে যায় সত্য, আর হার মানে সব ষড়যন্ত্র। যেই সুদেবের শোকে পুরো গ্রাম পাথর হয়ে গিয়েছিল, সেই সুদেব আজ অনুভবের হাতে বন্দী। কিন্তু কিভাবে বেঁচে ফিরল সুদেব, আর বনলতা বা কেন তাকে লুকিয়ে রেখেছিল? অনুভব যখন এসপি অনির্বাণ বিশ্বাসের অফিসের সামনে পৌঁছায়, তার মনের ভেতর তখন ঝড়ের গতিতে চিন্তারা দৌড়চ্ছে। অনির্বাণ অনুভবের বাল্যবন্ধু এবং বর্তমানে এই জেলার অত্যন্ত কড়া মেজাজের পুলিশ অফিসার। অনুভব ভেতরে ঢুকতেই অনির্বাণ হাসি মুখে স্বাগত জানিয়ে বলে, কিরে, হঠাৎ এত রাতে আমার এলাকায় কি মনে করে? অনুভব কোনো ভূমিকা না করেই সরাসরি আসল কথায় চলে আসে। ও বলে, অনির্বাণ, আমার খুব বড় একটা বিপদ হয়ে গেছে। লাজু নামের একটা মেয়েকে এই মুহূর্তে গ্রামবাসীদের হাত থেকে বাঁচানো দরকার। ওরা ওকে ডাইনি অপবাদ দিচ্ছে, আর সবাই ভাবছে ওর স্বামী সুদেব মারা গেছে, কিন্তু আমার মন বলছে সুদেব বেঁচে আছে। এটা একটা সাজানো নাটক। অনির্বাণ গম্ভীর হয়ে যায়। ও বলে, তুই যখন বলছিস তখন নিশ্চয়ই কোনো সলিড কারণ আছে। আচ্ছা, এই সুদেবের কোনো ফটো বা ডেসক্রিপশন তোর কাছে আছে? অনুভব তক্ষুনি সুদেবের একটি ছবি অনির্বাণের সামনে ধরে দেয়। অনির্বাণ তৎক্ষণাৎ তার ইনফরমারদের ছবিটা ছড়িয়ে দেয় এবং বলে, চিন্তা করিস না, আমার নেটওয়ার্ক খুব স্ট্রং। যদি লোকটা এই জেলার 12-13 কিলোমিটারের মধ্যে থাকে, তবে তাকে খুঁজে বের করতে বেশি সময় লাগবে না। অনুভব তখন মনে মনে ভাবে, সুদেব যদি বেঁচে থাকে তবে তাকে এই মুহূর্তে খুঁজে পাওয়াটা লাজুর জন্য জীবন মরণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কারণ গ্রামের মানুষ ক্ষেপে আছে, আর ওদিকে বনলতা নিশ্চয়ই কোনো বড় চাল চালছে। অন্যদিকে সুদেবের বাড়ির উঠোনে তখন কান্নার রোল পড়ে গেছে। সুদেবের জামাকাপড় আর আইডি কার্ড দেখে কমলা দেবী প্রায় পাথর হয়ে গেছেন। গ্রামের মাতব্বররা বলতে থাকে, কি অলক্ষণে বউ নিয়ে এসেছে সুদেব, বাড়িতে পা রাখতে না রাখতেই ছেলেটার প্রাণ চলে গেল। একে এই গ্রাম থেকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করা উচিত। দীপা আর বড়জা লাজুকে আগলে রাখার চেষ্টা করলেও তারা গ্রামবাসীর চাপে অসহায় হয়ে পড়ে। ঠিক সেই সময় বনলতা তার গাড়ি নিয়ে সেখানে হাজির হয়। বনলতা গাড়ি থেকে নেমেই অত্যন্ত নাটকীয়ভাবে কান্নাকাটি শুরু করে এবং কমলা দেবীকে জড়িয়ে ধরে বলে, মাগো, এই কি দেখার জন্য আমি বেঁচেছিলাম? লাজুকো মেয়ে নয়, ও তো একটা সাক্ষাৎ বিপদ। দেখুন, ও আসার পর থেকেই অনুভবের বিপদ হলো, আর এখন সুদেবও চলে গেল। আপনারা কেন ওকে বিদায় করছেন না? বনলতার কথা শুনে কমলাদেবী আরও উত্তেজিত হয়ে লাজুর দিকে তেড়ে গিয়ে বলেন, তুই আমার সংসারটা ছাড়খাড় করে দিলি। কেন আমার চোখের সামনে দাঁড়িয়ে আছিস? বেরিয়ে যা এই মুহূর্তে। লাজু ডুকরে কেঁদে উঠে বলে, মা, বিশ্বাস করুন, আমি এসবের কিছু জানি না। আমি সুদেবকে কোনোদিন বিপদে ফেলতে চাইনি। ও যদি সত্যি মারা গিয়ে থাকে তবে আমি কেন বেঁচে থাকলাম? এই কথা শুনে এক গ্রামের ব্যক্তি ইঁটের টুকরো তুলে লাজুর দিকে ছুটতে যায়। ঠিক সেই মুহূর্তেই পুলিশের গাড়ির সাইরেন শোনা যায়। সবাই চমকে গিয়ে গেটের দিকে তাকালে দেখা যায় অনুভব, অনির্বাণ এবং পুলিশের একটি দল ভেতরে ঢুকছে। কিন্তু সবার নজরে পড়ে অনুভবের পাশে থাকা লোকটিকে দেখে, যার মুখ চাদর দিয়ে ঢাকা। অনির্বাণ চিৎকার করে বলে, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার আপনাদের কে দিয়েছে? খবরদার, কেউ যদি লাজু দেবীর গায়ে হাত তোলার চেষ্টা করেন তাকে এক্ষুনি অ্যারেস্ট করব। গ্রামের মাতব্বর বলে, স্যার, ওর জন্য একটা তরতাজা প্রাণ চলে গেল, আর আপনি ওর পক্ষ নিচ্ছেন। অনুভব তখন ঠান্ডা গলায় বলে, কে বলল সুদেব মারা গেছে? এই তো আপনাদের সুদেব আপনাদের সামনেই দাঁড়িয়ে আছে। এই বলে অনুভব চাদরটা টেনে সরিয়ে দেয়, আর সামনে সুদেবকে দেখে সবাই যেন আকাশ থেকে পড়ে। কমলা দেবী তার ছেলেকে দেখে জ্ঞান হারিয়ে ফেলেন, আর বনলতার মুখ অপমান এবং ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। অনির্বাণ সুদেবকে লক্ষ্য করে বলে, কি হে সুদেববাবু, রেল লাইনে কাটা পড়ার গল্পটা বেশ ভালোই সাজিয়েছিলেন, কিন্তু আপনি জানতেন না যে আইপি অ্যাড্রেস আর ফোনের টাওয়ার লোকেশন আপনাকে কত দ্রুত ধরিয়ে দিতে পারে। এবার বলুন, কার বুদ্ধিতে আপনি লুকিয়েছিলেন? সুদেব ভয়ে থরথর করে কাঁপতে থাকে। ও বনলতার দিকে ইশারা করে বলে, স্যার, আমাকে টিচার দিদি বারণ করেছিল, বাড়িতে ফিরতে বারণ করেছিল। লাজুকে ডিভোর্স না দিয়ে আমি নাকি শান্তিতে থাকতে পারবো না, আর এই অ্যাক্সিডেন্টের নাটকটা করলে লাজুকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া সহজ হবে। বনলতা তখন চিৎকার করে বলে, ও মিথ্যে কথা বলছে অনুভব, আমি এসবের কিছু জানি না। অনুভব বনলতার দিকে তাকিয়ে ঘৃণার সাথে বলে, আর কত নিচে নামবে বনলতা? আমাকে পাওয়ার জন্য তুমি একটা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চাইলে? আজ যদি অনির্বাণ না থাকত তবে লাজু হয়তো আজ গ্রামবাসীর হাতে মারা যেত।
লাজু তখন সুদেবের দিকে এগিয়ে যায় এবং চোখের জল মুছে বলে, সুদেব, তুমি যে বেঁচে আছো এর চেয়ে বড় শান্তি আমার কাছে আর কিছু নেই। কিন্তু তুমি কি একবারও ভাবলে না তোমার একটা মিথ্যে নাটকের জন্য আমার জীবনটা শেষ হয়ে যেত? বনলতার আগে সেখান থেকে বেরিয়ে যেতে চাইলে অনির্বাণ তাকে আটকে দেয় এবং বলে, অনেক হয়েছে আপনার এই খেলা, এবার আপনাকে থানায় গিয়ে জবাব দিতে হবে। ষড়যন্ত্র আর পুলিশকে বিভ্রান্ত করার জন্য আপনাকে আমি অ্যারেস্ট করছি। গ্রামবাসীরা তখন নিজেদের ভুল বুঝতে পেরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কমলাদেবী জ্ঞান ফেরার পর সুদেবদি জড়িয়ে ধরে কাঁদতে থাকেন, কিন্তু অনুভব লাজুর হাত ধরে বলে, লাজু, আজ থেকে তোমার আর কোনো ভয় নেই। এই বাড়িতে তুমি সম্মানের সাথেই থাকবে, আর সুদেবকে তার অন্যায়ের শাস্তি পেতেই হবে। গল্পটা এক নতুন মোড় নেয়, কারণ অনুভব এখন শুধু লাজুর ত্রাণকর্তা নয়, সে তার হৃদয়েও জায়গা করে নিয়েছে। অন্যদিকে অনির্বাণ অনুভবকে ইশারায় আশ্বস্ত করে যে সে সবটা সামলে নেবে। সুদেব আর বনলতার চক্রান্তের অবসান ঘটিয়ে এক নতুন ভোরের সূচনা হয়, যা লাজুর জীবনে ফিরে আনে নতুন আশা আর অনুভবের মনে জাগিয়ে তোলে এক গভীর ভালোবাসা, যা কোনো ষড়যন্ত্রই আর ছিঁড়তে পারবে না। অনির্বাণ আর অনুভবের এই অতর্কিত হানায় সুদেবের বাড়ির উঠোনে মুহূর্তের মধ্যে পরিস্থিতি পাল্টে যায়। সুদেবকে জীবন্ত অবস্থায় দেখে গ্রামবাসীরা যেমন হচ্চকিয়ে যায়, তেমনি বনলতার পায়ের তলা থেকে মাটি সরে যায়। অনুভব সুদেবের কলার চেপে ধরে সবার সামনে নিয়ে এসে বলে, কি রে সুদেব, এখন তোকে দেখে কি মনে হচ্ছে? তুই কি সত্যিই ভূত, নাকি নিজের অপরাধ ঘাকতে মরা সেজে বসেছিলি? সুদেব থরথর করে কাঁপতে থাকে আর বলে, অনুভব, আমাকে ছেড়ে দাও, আমি একা এসব করিনি, আমাকে বাধ্য করা হয়েছে। বনলতা তখন চিৎকার করে উঠে বলে, সুদেব, খবরদার, বাজে কথা বলবি না, আমি তোকে কেন এসব করতে বলবো? অনুভব তখন পকেট থেকে একটা অডিও রেকর্ডার বের করে, যেখানে বনলতা আর সুদেবের শেষ কথোপকথনটা স্পষ্ট শোনা যাচ্ছিল। অনির্বাণ গম্ভীর গলায় বলে, বনলতা দেবী, আইনকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। আপনি শুধু সুদেবকে লুকিয়ে রাখেননি, বরং গোটা গ্রামে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছেন। গ্রামবাসীরা তখন অনুভবের ওপর চড়াও হওয়ার জন্য ক্ষমা চাইতে শুরু করে। তারা বলে, অনুভব, আমাদের ভুল হয়ে গেছে, আমরা ওই বনলতা দিদিমণির কথা শুনেই ক্ষেপে গিয়েছিলাম। কমলা দেবী তখন সুদেবকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠেন আর বলেন, ওরে সুদেব, তুই কি করে পারলি নিজের মাকে এভাবে কাঁদাতে? আর এই লাজুর, এই মেয়েটার কি দোষ ছিল? ও তো তোর জন্যেই আজ মরতে বসেছিল। লাজু তখন একপাশে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে, ওর চোখের জল শুকিয়ে পাথরের মতো হয়ে গেছে। ও ভাবতেও পারেনি যাকে ও স্বামী বলে মান্য করত, সে তার জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলতে পারে। অনুভব লাজুর কাছে গিয়ে দাঁড়ায় আর বলে, লাজু, অনেক সহ্য করেছ, আর নয়, এবার অন্তত নিজের জন্য কথা বলো। লাজু তখন সুদেবের দিকে তাকিয়ে ধীর গলায় বলে, সুদেব, আজ আমি তোমার জন্য কাঁদব না, কারণ তুমি যে মানুষটা ছিলে সে অনেক আগেই আমার মনে মরে গেছে। আজ এই জ্যান্ত সুদেবকে দেখে আমার শুধু ঘৃণা হচ্ছে। তুমি বনলতার সাথে মিলে যে নোংরা খেলা খেললে, তাতে আমার সিথির সিঁদুর কলঙ্কিত হয়েছে। সুদেব তখন লাজুর পায়ে পড়ে ক্ষমা চায়, কিন্তু অনির্বাণ ওকে টেনে তোলে আর বলে, অনেক নাটক হয়েছে, এবার থানায় চল, বাকি কথা লকআপে হবে। পুলিশ যখন বনলতা আর সুদেবকে নিয়ে গাড়িতে তুলছে, তখন বনলতা অনুভবের দিকে তাকিয়ে বলে, তুমি জিতলে ঠিকই অনুভব, কিন্তু লাজুকে তুমি কোনোদিন পাবে না। আমি আজ যাচ্ছি ঠিকই, কিন্তু ফিরে এসে তোমায় দেখে নেব। অনুভব কোনো উত্তর না দিয়ে গাড়ির দরজা বন্ধ করে দেয়। গ্রামবাসীরা একে একে বিদায় নেয়। উঠোনটা হঠাৎ খুব শান্ত হয়ে যায়। বলরাম আর অনুভবের কাছে এসে বলে, ছোটদা ভাই, তুই আজ যা করলি তা না হলে হয়তো আজ এই বাড়িতে একটা রক্তগঙ্গা বয়ে যেত। অনুভব বলে, আমি শুধু সত্যিটা সামনে এনেছি রে, কিন্তু লাজুর ওপর দিয়ে যে ঝড়টা গেল সেটা সামলাতে হবে। লাজুর শাশুড়িমা কমলা দেবী তখন লাজুর সামনে গিয়ে হাত জোড় করে বলেন, বৌমা, আমাকে ক্ষমা করে দে, আমি তোকে অনেক কথা শুনিয়েছি, তোকে এমনকি হাত তুলতেও পিছপইনি, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। লাজু কমলা দেবীর হাত দুটো ধরে বলে, মা, ওসব বলবেন না, আপনি তো মা, আপনার ছেলের শোক আপনি সহ্য করতে পারেননি বলে ওরকম করেছেন, কিন্তু মা, আমি কি এই বাড়িতে আর থাকতে পারব? কমলা দেবী তখন বলেন, এই বাড়ি তোর, তুই কোথাও যাবি না। অনুভব তখন বলে, মাসিমা, লাজু এখানে থাকবে ঠিকই, কিন্তু ওকে ওর প্রাপ্য সম্মান দিতে হবে। আর সুদেব ভিড়লেও লাজু ওর সাথে থাকবে কি থাকবে না সেই সিদ্ধান্তটা সম্পূর্ণ লাজুর ওপর ছেড়ে দিতে হবে। দীপা তখন লাজুকে জড়িয়ে ধরে বলে, ছোট বৌদি, তুই আজ থেকে একা নোস, আমরা সবাই তোর পাশে আছি। রাত বাড়ে। অনুভবের বুক থেকে একটা বিশাল পাথর নেমে যায়, কিন্তু ও জানে লড়াইটা মাত্র শুরু, কারণ সুদেব যখন ছাড়া পাবে তখন আবার নতুন কোনো সমস্যা দানা বাঁধতে পারে। অনুভব লাজুর ঘরের জানালার বাইরে গিয়ে দাঁড়ায় আর বলে, লাজু, তুই ঘুমাচ্ছ? লাজু জানালার কাছে এসে বলে, না অনুভবদা, ঘুম আসছে না,
অনুভব বলে, একটা কথা বলবো, মন দিয়ে শোনো। সুদেব ফিরুক বা না ফিরুক, তুমি পড়াশোনা আর কেরিয়ার নিয়ে ভাবো। আমি চাই তুমি নিজের পায়ে দাঁড়াও, যাতে কারোর দয়ার ওপর তোমায় বাঁচতে না হয়। লাজু মৃদু হেসে বলে, তুমি পাশে থাকলে আমি সব পারব অনুভবদা। পরের দিন সকালে গ্রামে খবর ছড়িয়ে পড়ে যে অনুভব আর এসপি অনির্বাণ মিলে সুদেবকে উদ্ধার করেছে। অনুভবের বীরত্বের কথা সবার মুখে মুখে ফিরতে থাকে। অন্যদিকে বনলতার মা বনলতাকে ছাড়ানোর জন্য উকিল নিয়ে থানায় ছোটাছুটি শুরু করেন, কিন্তু অনির্বাণ সাফ জানিয়ে দেয় মামলাটা অত সহজ নয়। পুলিশি কাজে বাধা আর ষড়যন্ত্রের মামলা সহজে মিটবে না। অনুভব যখন নিজের বাড়িতে ফেরে, ওর মা শ্রীমা দেবী ওকে জড়িয়ে ধরে বলেন, বাবা, তুই আমার মুখ উজ্জ্বল করেছিস। একটা মেয়ের জীবন বাঁচানো আর একটা পরিবারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার চেয়ে বড় কাজ আর কিছু হয় না। অনুভব হাসে আর মনে মনে ভাবে, লাজুকে পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরিয়ে না আনা পর্যন্ত ওর শান্তি নেই। এর কয়েকদিন পর সুদেব জামিন পায়, কিন্তু ও যখন বাড়িতে ফেরে কেউ ওর সাথে ভালো করে কথা বলে না। এমনকি ওর নিজের দাদাও ওকে শাসন করে বলে, তুই আমাদের বংশের মুখে চুনকালি দিয়েছিস। সুদেব লাজুর ঘরে যাওয়ার চেষ্টা করলে লাজু ওকে আটকে দেয় আর বলে, খবরদার, এই ঘরে ঢুকবে না, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। সুদেব রেগে গিয়ে বলে, আমি তোর স্বামী, তুই আমায় আটকানোর কে? লাজু তখন একটা খাম ওর সামনে ছুঁড়ে দিয়ে বলে, এতে ডিভোর্স পেপার আছে, সই করে দাও, আর যদি না করো তবে অনুভবদা আর অনির্বাণদা আবার তোমাকে শ্রীঘরে পাঠানোর ব্যবস্থা করবে। সুদেব বুঝতে পারে লাজু এখন আর আগের সেই ভীতু মেয়েটি নেই, ওর পেছনে এখন অনুভবের মতো পাহাড় দাঁড়িয়ে আছে। সুদেব মাথা নিচু করে সই করে দেয়। বনলতা তখন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরে, কিন্তু ওর মনে এখনও প্রতিষেধের আগুন জ্বলছে। ও ভাবে লাজুকে সরাতে না পারলে অনুভবকে পাওয়া সম্ভব নয়। ও আবার নতুন করে চাল চালতে শুরু করে, কিন্তু এবার ওর নিশানা শুধু লাজু নয়, বরং অনুভবের পুরো পরিবার। অনুভব আর লাজু যখন এক বিকেলে নদীর পাড়ে বসে গল্প করছিল, তখন হঠাৎ লাজু বলে, জানো অনুভবদা, ছোটবেলায় আমি যখন খুব ভয় পেতাম তখন আকাশের দিকে তাকিয়ে থাকতাম, মনে হতো মা ওপর থেকে আমায় দেখছে। আজ তোমাকে দেখেও আমার ঠিক তেমনই ভরসা হচ্ছে। অনুভব লাজুর হাতটা নিজের মুঠোয় নিয়ে বলে, এই ভরসা কোনোদিন ভাঙবে না লাজু, আমি কথা দিচ্ছি। গল্পের এই মোড়টা সবাইকে অবাক করে দেয়, কারণ যে গ্রামের লোক লাজুকে তাড়িয়ে দিতে চেয়েছিল তারাই এখন লাজুর পাশে এসে দাঁড়িয়েছে। বনলতা আড়ালে দাঁড়িয়ে সবটা দেখে আর রাগে দাঁত ঘষতে থাকে। ও বিড়বিড় করে বলে, খেলা এখনও শেষ হয়নি অনুভব, দেখা যাক তোমার এই আদর্শ আর ভালোবাসা কতদিন টেকে। কিন্তু অনুভব জানে, মেঘ কেটে গেলে যেমন সূর্য ওঠে, তেমনি লাজুর জীবনেও এখন নতুন সূর্য ওঠার সময় হয়েছে। সুদীপ নিজের ভুল বুঝতে পেরে গ্রাম ছেড়ে শহরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার আগেও একবার লাজুর সামনে এসে দাঁড়ায়, কিন্তু কথা বলার সাহস পায় না। লাজু শুধু দূর থেকে ওকে বিদায় জানায়, কারণ অতীতকে আঁকড়ে ধরে ভবিষ্যৎ নষ্ট করার কোনো মানে হয় না। অনুভব আর লাজুর এই নতুন সম্পর্কের নাম কি হবে তা হয়তো সময়ই বলবে, তবে আপাতত এটুকুই বলা যায় যে অন্ধকারের পথ পেরিয়ে তারা এখন আলোর পথে হাঁটতে শুরু করেছে। আর বনলতার চক্রান্তের কালো মেঘ ধীরে ধীরে ফিকে হয়ে আসছে, কারণ সত্যের জয় সব সময় নিশ্চিত। এভাবেই শেষ হয় এক উত্তেজনাময় অধ্যায়, আর শুরু হয় এক নতুন জীবনযুদ্ধের কাহিনী, যেখানে ভালোবাসা আর সততাই শেষ কথা। আপনার কি মনে হয়, বনলতার এই কৃতকর্মের জন্য কি তার বড় কোনো শাস্তি হওয়া উচিত? আপনার মতামত কমেন্টে জানান।